পূজার দিন যখন সবাই ভিড়ে হারিয়ে গেল এবং আমি পথ খুঁজতে খুঁজতে মন্দিরের একটা পুরনো কক্ষে ঢুকে পড়ল, শ্বশুরজি পেছন থেকে দরজা লাগিয়ে দিয়ে বললেন, এখন তোমাকে ছাড়ব না যতক্ষণ না তুমি হ্যাঁ বলো। দুর্গাপূজার সময় আমরা সবাই একটা বিখ্যাত মন্দিরে গিয়েছিল, হাজার হাজার ভক্ত। আমি পূজার উপকরণ কিনতে গিয়ে ভিড়ে পরিবার থেকে আলাদা হয়ে গেল, মোবাইলও নেটওয়ার্ক পাচ্ছিল না। আমি মন্দিরের ভেতরের অংশে ঘুরতে লাগল। হঠাৎ একটা পুরনো দরজা দেখল, যা অর্ধেক খোলা। ভাবল হয়তো এখান দিয়ে বেরোয়া যাবে। ভেতরে ঢুকে দেখল একটা অন্ধকার কক্ষ, দেওয়ালে প্রাচীন চিত্র আঁকা। হঠাৎ পেছন থেকে কেউ ঢুকল। আমি চমকে ঘুরল, শ্বশুরজি। তিনি দরজা বন্ধ করে দিলেন, বললেন, আরে তুমি এখানে? আমিও তোমাকে খুঁজছিল। মোমবাতির আলোয় কক্ষটা আবছা আলো, দেওয়ালে মিথুন মূর্তির খোদাই। তিনি চারপাশে তাকিয়ে বললেন, এই কক্ষ সম্পর্কে একটা গল্প আছে। বলা হয় যে দম্পতি এখানে প্রতিজ্ঞা করে তারা চিরকাল একসাথে থাকে। আমি বলল, চলুন বাইরে যাই, এখানে ভয় লাগছে। কিন্তু তিনি আমার হাত ধরে রাখলেন, বললেন, একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু বলবো। তিনি আমাকে দেওয়ালের পাশে নিয়ে গেলেন, যেখানে একজোড়া প্রেমিকের মূর্তি খোদাই করা। বললেন, দেখো এরা সমাজের বিরুদ্ধে গিয়ে প্রেম করেছিল, আর আমরা কেন পারব না? আমি বুঝতে পারছিল না কি বলছেন। তিনি আমার দুই কাজ ধরে সামনে দাঁড় করালেন, বললেন, আমি তোমাকে ভালোবাসি, এই মন্দিরে ভগবানের সামনে বলছি, তুমি আমার জীবন সঙ্গী হও। তিনি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন, বললেন, আমি এখানে প্রতিজ্ঞা করছি তোমাকে রানীর মতো রাখব। তুমি শুধু একবার রাজি হও, এই পবিত্র জায়গায় আমরা আমাদের সম্পর্ক শুরু করি। আমার পুরো শরীর কাঁপছিল। এত পবিত্র জায়গায় এমন প্রস্তাব! মনে মনে একটা তীব্র আকাঙ্ক্ষা জাগল, কিন্তু মুখে বলল, বাবা উঠুন, ভগবান এসব দেখছেন, এটা মহাপাপ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অপূর্বা ঘোষ। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম দেবব্রত ঘোষ, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রাহুল, পূজা আর তানিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। তানিয়া ১০ বছর বয়সী, পঞ্চম শ্রেণীতে পড়ে। আমার শ্বশুর মানিক ঘোষ, বয়স ৭৭ বছর। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমার শাশুড়ি ৭ বছর আগে মারা গেছেন, তারপর থেকে শ্বশুরজি আমাদের সাথেই থাকেন। এবার গল্পটা শুরু করছি। যেটা বলল প্রথমে, সেই ঘটনাটা আসলে পুরোপুরি সত্যি না। আমি বলছি কি হয়েছিল আসলে। ওই পূজার দিন আমি যখন দরজার সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল, শ্বশুরজি আসলে বললেন একদম অন্য কথা। তিনি বললেন, অপূর্বা, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কক্ষটা আসলে একটা গুপ্ত ধনভাণ্ডারের প্রবেশপথ। আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন এই মন্দিরের রহস্যের কথা। এখন তুমি আমাকে সাহায্য করবে এটা খুঁজে বের করতে। আমি অবাক হয়ে বলল, কি বলছেন বাবা, কিসের ধনভাণ্ডার? শ্বশুরজি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেওয়ালের খোদাইগুলো দেখাতে লাগলেন। বললেন, দেখো এই চিত্রগুলো, এগুলো আসলে একটা ম্যাপ। আমার বাবা, মানে তোমার ঠাকুরদা, তিনি এই মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি জানতেন এখানে ৩০০ বছরের পুরনো একটা রাজকীয় ধনভাণ্ডার লুকানো আছে। আমি এখনও বিশ্বাস করতে পারছিল না। বলল, কিন্তু বাবা, এই ভিড়ে হারিয়ে গেছি বলে পরিবার চিন্তিত হবে, আগে বাইরে যাই। শ্বশুরজি বললেন, শোনো, আমি জানি তুমি সাহসী মেয়ে, তোমার মাধ্যমেই আমি এই রহস্য সমাধান করতে চাই। দেবব্রতকে আমি কখনো বলিনি, কারণ ও এসব বিশ্বাস করে না, কিন্তু তুমি বুদ্ধিমতী এবং রহস্যপ্রিয়। তুমি আমাকে সাহায্য করবে তো? আমার মনে হলো এটা একটা অ্যাডভেঞ্চার হতে পারে। আমি সবসময় রহস্য উপন্যাস পড়তে ভালোবাসত, কিন্তু এখানে নিজের জীবনে এমন কিছু ঘটবে ভাবিনি। আমি বলল, ঠিক আছে বাবা, কিন্তু আগে পরিবারকে একটা মেসেজ দিই যে আমরা নিরাপদে আছি। শ্বশুরজি বললেন, হ্যাঁ সেটা করো, আর দেবব্রতকে বলো যে তুমি আমার সাথে মন্দিরের পেছনের অংশে গিয়ে কিছু বিশেষ পূজা করতে, ও চিন্তা করবে না। আমি মেসেজ পাঠালো। তারপর শ্বশুরজি দেওয়ালের খোদাইগুলো ব্যাখ্যা করতে শুরু করলেন। বললেন, দেখো এই প্রথম চিত্রটা, এটা একটা সূর্য দেবতার মূর্তি, এর পাশে ৩টে তারা আঁকা। এর মানে হচ্ছে ৩টে ধাপ পূর্ব দিকে যেতে হবে। আমরা সেই অনুযায়ী হাঁটতে শুরু করল। ৩ পা পূর্বে গিয়ে আরেকটা প্রাচীন দরজা পেল, এটা বন্ধ ছিল।
শ্বশুরজি বললেন, এবার দ্বিতীয় সংকেত খুঁজতে হবে। দেওয়ালে একটা চাঁদের চিহ্ন থাকবে। আমরা দুজনে খুঁজতে লাগলো। প্রায় 10 মিনিট খোঁজার পর আমি একটা ছোট চাঁদের চিহ্ন পেল দরজার ডান পাশে। পেয়েছি বাবা, আমি উত্তেজিত হয়ে বলল। শ্বশুরজি এসে সেখানে হাত দিলেন। চাঁদের চিহ্নটা একটু চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। আমরা ভেতরে ঢুকলো। এটা একটা সিঁড়ি যা নিচের দিকে নেমে গেছে, অন্ধকার। শ্বশুরজি মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করলেন। আমি পেছন পেছন যেতে লাগলো। প্রায় 50টা ধাপ নেমে একটা বড় কক্ষে পৌঁছালো। দেওয়ালে প্রাচীন লিপি লেখা, মেঝেতে পাথরের টাইলস, আর মাঝখানে একটা বড় পাথরের বেদি। শ্বশুরজি বললেন, এই বেদিতে একটা রত্ন বসানো থাকবে, সেটা খুঁজে বের করতে হবে। আমরা বেদির চারপাশে ঘুরতে লাগলো। হঠাৎ আমার চোখে পড়ল বেদির নিচের দিকে একটা লাল রঙের পাথর। আমি নিচে বসে সেটা স্পর্শ করল। সাথে সাথে বেদির ওপরের অংশ সরে গেল। ভেতর থেকে একটা কাঠের বাক্স বের হলো। শ্বশুরজি খুশিতে বললেন, অসাধারণ অপূর্বা, তুমি সত্যিই দেবীর আশীর্বাদ পুষ্ট। আমরা বাক্সটা খুলল। ভেতরে সোনার কয়েন, মুক্তার হার, হীরের আংটি আর অনেক মূল্যবান রত্ন ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল একটা পুরনো পার্চমেন্টে লেখা চিঠি। শ্বশুরজি সেটা পড়তে লাগলেন। এটা মহারাজা প্রতাপ সিংহের লেখা। তিনি ব্রিটিশদের হাত থেকে এই ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন, আর লিখে গেছেন যে যে ব্যক্তি এই ধনভাণ্ডার খুঁজে পাবে সেই সম্পদের অধিকারী হবে। কিন্তু একটা শর্ত আছে, এই সম্পদ দিয়ে গরিব মানুষের সেবা করতে হবে। আমি বলল, তার মানে এই সম্পদ আমরা নিজেদের জন্য রাখতে পারবো না? শ্বশুরজি বললেন, না বেটা, কিন্তু আমরা এটা দিয়ে একটা ট্রাস্ট খুলতে পারি, গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুল বানাতে পারি। এটাই হবে সঠিক কাজ। আমি মনে মনে ভাবল, এটা সত্যিই একটা সুন্দর পরিকল্পনা। হঠাৎ আমরা শুনল ওপর থেকে পায়ের শব্দ আসছে, কেউ আমাদের খুঁজছে। আমি চিন্তিত হয়ে বলল, বাবা, কেউ আসছে। শ্বশুরজি তাড়াতাড়ি বাক্সটা আবার বেদির ভেতরে রাখল। বললেন, আপাতত এটা এখানেই থাকবে, আমরা পরে এসে নেব। প্রথমে বাইরে গিয়ে পরিবারকে আশ্বস্ত করি। আমরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠল। সে প্রথম কক্ষে ফিরে এসে দেখল দেবব্রত, রাহুল আর মন্দিরে পুরোহিত আমাদের খুঁজছে। দেবব্রত দেখেই বলল, মা, তুমি কোথায় ছিলে? আমরা এত চিন্তিত হয়ে গেছিল। আমি বলল, আরে, ভিড়ে হারিয়ে গেছিল। তারপর ঠাকুরদা আমাকে খুঁজে পেয়ে এখানে নিয়ে এলো। এটা মন্দিরের পুরনো অংশ, এখানে বিশেষ পূজা করাচ্ছিলেন। পুরোহিত বললেন, হ্যাঁ, এই অংশেই আমরা বিশেষ ভক্তদের নিয়ে আসি। রাহুল বলল, মা, তুমি ঠিক আছো তো? মোবাইল রিচ করছিল না। আমি বলল, হ্যাঁ বাবা, একদম ঠিক আছি, চলো এবার বাইরে যাই। আমরা সবাই মিলে বাইরে এলো। পূজা আর তানিয়া ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। বলল, মা, আমরা ভয় পেয়ে গেছিল। আমি তাদের আদর করে বলল, মা এখানে আছে না, চিন্তা করো না। সেদিন রাতে বাড়ি ফিরে শ্বশুরজি আর আমি একসাথে বসে পুরো পরিকল্পনা করলাম। আমরা ঠিক করল যে পরের সপ্তাহে আবার মন্দিরে যাব, এবার প্রপার প্রস্তুতি নিয়ে সেই ধনভাণ্ডার বের করে আনব এবং একটা দাতব্য ট্রাস্ট খুলব। কিন্তু পরের সপ্তাহে যেটা ঘটল সেটা আমরা কখনো আশা করিনি। আমরা যখন আবার মন্দিরে গেল তখন দেখল সেই পুরনো কক্ষের দরজা পুলিশ টেপ দিয়ে বন্ধ করা। আমরা এক পুরোহিতকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তিনি বললেন, গতকাল রাতে কিছু চোর এখানে ঢুকার চেষ্টা করেছিল। আমরা পুলিশকে খবর দিয়েছি। এখন এই পুরনো অংশটা বন্ধ রাখা হয়েছে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত। আমরা একে অপরের দিকে তাকালো। এটা কাকতালীয় হতে পারে না, কেউ আমাদের সেদিন দেখে ফেলেছে নিশ্চয়ই। শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, অপূর্বা, আমরা যা করছিল সেটা ঠিক করছিল, কিন্তু এখন আমাদের সতর্ক হতে হবে। আমি বলল, হ্যাঁ বাবা, কিন্তু আমরা হাল ছাড়ব না, আমরা অন্য কোনো উপায় বের করব। পরের কয়েকদিন আমরা অপেক্ষা করল। শ্বশুরজি মন্দিরের কমিটির সাথে যোগাযোগ করলেন। তিনি যেহেতু আগের পুরোহিতের ছেলে, তাই তার একটা সম্মান আছে। তিনি কমিটিকে বললেন যে তিনি মন্দিরের পুরনো অংশটা সংস্কার করতে চান, তার বাবার স্মৃতিতে একটা দান করবেন। কমিটি রাজি হয়ে গেল। এইভাবে আমরা আবার সেই কক্ষে প্রবেশের অনুমতি পেল। এবার আমরা দিনের বেলায় গেল, কয়েকজন কারিগর সাথে নিয়ে, বলল দেয়াল সংস্কার করব। গোপনে আমরা সেই গোপন সিঁড়ির পথ খুঁজে বের করল আর সেই বাক্সটা উদ্ধার করল। কারিগররা কিছু বুঝতে পারল না, কারণ আমরা খুব সাবধানে কাজ করল।
বাক্সটা বাড়িতে নিয়ে এসে আমরা পুরো সম্পদ গুনল। এর আনুমানিক মূল্য প্রায় ৫ করোড় টাকা। শ্বশুরজি বললেন, এবার আমাদের সেই ট্রাস্ট খুলতে হবে, কিন্তু একটা সমস্যা আছে। আমরা যদি হঠাৎ এত টাকার উৎস ব্যাখ্যা করতে না পারি, তাহলে আইনি জটিলতা হবে। আমি ভাবল, তারপর একটা আইডিয়া এলো। বলল, বাবা, আমরা এই সম্পদ মন্দির কমিটিকে দান করে দিতে পারি। বলবো আমরা প্রত্নতাত্ত্বিক খনন করতে গিয়ে এটা পেয়েছি, আর তারা এটা দিয়ে একটা স্কুল খুলবে। আমরা সেই স্কুলের ট্রাস্টি হব। শ্বশুরজি খুশি হয়ে বললেন, চমৎকার আইডিয়া, এভাবে আইনি সব দিক পরিষ্কার থাকবে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করল। মন্দির কমিটি খুশি হয়ে সম্মতি দিল। প্রত্নতত্ত্ব বিভাগকেও খবর দেওয়া হলো। তারা এসে সব যাচাই করল। ১ বছরের মধ্যে আমরা একটা সুন্দর স্কুল খুলল। শ্রী প্রতাপ সিং স্মৃতি বিদ্যালয়ে নাম দিল। গরিব ছেলেমেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা, বই, ইউনিফর্ম সব দেওয়া হতো। আমার পরিবার সবাই এই প্রজেক্টে জড়িত হল। দেবব্রত অ্যাকাউন্ট সামলাত, রাহুল বড়দের টিউশন করাত, পূজা আর তানিয়া ছোটদের সাথে খেলত, গল্প বলত। কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয়। একদিন আমি স্কুলের লাইব্রেরি সাজাচ্ছিল, হঠাৎ একটা পুরনো বই থেকে একটা ছেঁড়া কাগজ পড়ল। সেটা তুলে পড়ল। এটা একটা চিঠি। লেখা আছে, যে ব্যক্তি এই ধনভাণ্ডার খুঁজে পাবে তাকে আরেকটা বার্তা দিচ্ছি। এই মন্দিরে আরও 2টো গোপন কক্ষ আছে। একটিতে আছে প্রাচীন পাণ্ডুলিপি, যা ভারতীয় ইতিহাসের অজানা অধ্যায় বলে। আরেকটিতে আছে একটা রহস্যময় যন্ত্র, যা স্বর্ণ শনাক্ত করতে পারে। খুঁজে বের করো। আমি হতবাক হয়ে গেলাম। মানে আমাদের অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি? সেদিন রাতে আমি শ্বশুরজিকে চিঠিটা দেখালাম। তিনি পড়ে চোখ বড় করে বললেন, এটা কোথায় পেলে? আমি বলল, স্কুল লাইব্রেরিতে একটা পুরনো বইয়ের ভেতর থেকে। শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, এটা আমার বাবার হাতের লেখা মনে হচ্ছে। মানে তিনি জানতেন এই রহস্যের কথা, কিন্তু আমাকে কখনো বলেননি পুরোটা। আমি বলল, তার মানে আমাদের আরও খোঁজাখুঁজি করতে হবে। পরের সপ্তাহান্তে আমরা আবার মন্দিরে গেল, এবার পুরো পরিবার সাথে। দেবব্রতকে আমরা পুরো ব্যাপারটা বলল। প্রথমে সে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন সে চিঠি দেখালো, তখন সে রাজি হল সাহায্য করতে। রাহুল বলল, বাবা, এটা তো দারুণ, আমরা পুরো পরিবার মিলে একটা গোয়েন্দা টিম। পূজা বলল, মা, আমরাও সাহায্য করতে চাই। তানিয়ে লাফিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব। আমি হেসে বলল, ঠিক আছে, সবাই যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমরা মন্দিরে গিয়ে সেই পুরনো কক্ষে ঢুকল। এবার আমরা পুরো কক্ষটা ইঞ্চি ইঞ্চি করে খুঁজতে শুরু করল। রাহুল দেওয়ালে হাত বোলাতে বোলাতে বলল, মা, এখানে একটা ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে। আমরা সবাই সেখানে গেল। সত্যি, দেওয়ালের একটা অংশ শব্দ করছে, যেন ফাঁকা। দেবব্রত বলল, এখানে কোনো সুইচ বা লিভার থাকবে। শ্বশুরজি মেঝে মাটরাতে লাগলেন। হঠাৎ একটা পাথর একটু নিচে চলে গেল তার চাপে। সাথে সাথে দেওয়ালটা খুলে গেল। পূজা আর তানিয়া ওয়াও বলে চিৎকার করে উঠল। ভেতরে একটা ছোট্ট কক্ষ, দেওয়ালে তাক বানানো, তাকে সারি সারি পুরনো পাণ্ডুলিপি রাখা, কিছু তামার পাতে লেখা, কিছু চামড়ায়, কিছু তালপাতায়। শ্বশুরজি সাবধানে একটা পাণ্ডুলিপি তুলে নিলেন, পড়তে লাগলেন। তারপর অবাক হয় বললেন, এটা প্রাচীন সংস্কৃতে। এখানে বলা হয়েছে যে এই অঞ্চলে একসময় একটা হারিয়ে যাওয়া সভ্যতা ছিল। তাদের নাম ছিল নাগবংশ। তারা অসাধারণ স্থপতি ছিল। দেবব্রত বলল, ইতিহাসে তো এরকম কোনো বংশের কথা নেই। শ্বশুরজি বললেন, হ্যাঁ, এটাই রহস্য। মনে হয় এই তথ্য ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। আমি আরেকটা পাণ্ডুলিপি খুলল। এটাতে একটা মানচিত্র আঁকা। মানচিত্রে দেখানো হয়েছে এই মন্দিরের নিচে একটা বিশাল ভূগর্ভস্থ শহর আছে। বাবা, দেখো এটা। আমি সবাইকে ডাকল। সবাই মানচিত্রটা দেখে স্তব্ধ হয়ে গেল। রাহুল বলল, মানে এই মন্দিরের নিচে পুরো একটা শহর লুকানো? শ্বশুরজি বললেন, মনে হচ্ছে তাই। আর চিঠিতে যে রহস্যময় যন্ত্রের কথা বলা হয়েছিল, সেটাও ওই শহরে থাকতে পারে। আমি বলল, কিন্তু আমরা কিভাবে সেখানে যাব? দেবব্রত মানচিত্রটা ভালো করে দেখে বলল, এই মানচিত্র অনুযায়ী মূল মন্দিরের গর্ভগৃহের নিচে একটা প্রবেশপথ আছে।
শ্বশুরজি বললেন, কিন্তু গর্ভগৃহে তো সবসময় পুরোহিত থাকে, আর সেখানে খড়াখড়ি করা অসম্ভব। আমরা সবাই চিন্তিত হয়ে পড়ল। এত কাছে এসে আবার আটকে গেল। হঠাৎ পূজা বলল, মা, আগামী মাসে তো মন্দিরে বার্ষিক সংস্কার কাজ হয়, তখন তো পুরো মন্দির বন্ধ থাকে 10 দিন। আমি খুশি হয়ে বলল, দারুণ আইডিয়া বাবা, তখন আমরা কাজ করতে পারব। শ্বশুরজি বললেন, ঠিক আছে, তবে আমাদের মন্দির কমিটির অনুমতি নিতে হবে। আমি বলবো যে আমরা গর্ভগৃহের মেঝে পরীক্ষা করতে চাই, কোনো ক্ষতি আছে কিনা। পরের মাসে সংস্কার শুরু হলো। আমরা একটা ছোট্ট টিম নিয়ে গর্ভগৃহে ঢুকল। মানচিত্র অনুযায়ী মেঝের একটা নির্দিষ্ট পাথর সরাতে হবে। আমরা সেই পাথরটা খুঁজে পেল। এটা অন্যগুলোর থেকে একটু বড়, ওপরে একটা ত্রিশূলের চিহ্ন খোদাই করা। দেবব্রত আর রাহুল মিলে পাথরটা সরানোর চেষ্টা করল। প্রথমে নড়ল না। তারপর শ্বশুরজি এসে একসাথে চাপ দিলেন। পাথরটা ধীরে ধীরে সরে গেল। নিচে একটা সিঁড়ি দেখা গেল, আধার সিঁড়ি, অনেক নিচে যাচ্ছে। আমি বলল, এবার আমাদের সত্যি প্রস্তুত হতে হবে। কে কে যাবে? শ্বশুরজি বললেন, আমি, তুমি আর দেবব্রত যাব। রাহুল, তুমি ওপরে থাকবে, যদি কোনো সমস্যা হয় তাহলে সাহায্য নিয়ে আসবে। রাহুল একটু মন খারাপ করে বলল, ঠিক আছে বাবা। পূজা আর তানিয়া তো বাড়িতেই ছিল, তাদের এনিওয়ে এমন বিপজ্জনক জায়গায় নেওয়া যায় না। আমরা 3 জন টর্চ, দড়ি, পানির বোতল আর প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। প্রায় 200 ধাপ নেমে আমরা একটা সুড়ঙ্গে পৌঁছল। সুড়ঙ্গটা বেশ চওড়া, দুপাশে পাথরের দেওয়াল, ছাদ খুব উঁচু। আমরা টর্চ জ্বালিয়ে এগোতে লাগল। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা বিশাল হলে পৌঁছল। এই হলটা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। এত বড় হল, কমপক্ষে একটা ফুটবল মাঠের সমান। ছাদে পাথরের খিলান, দেওয়ালে সুন্দর খোদাই। মাঝখানে একটা বিশাল পাথরের মূর্তি, একজন রাজার মূর্তি মনে হচ্ছে। হাতে একটা অদ্ভুত যন্ত্র ধরা। শ্বশুরজি কাছে গিয়ে মূর্তিটা পরীক্ষা করলেন। বললেন, এটা নাগবংশের শেষ রাজা নাগার্জুনের মূর্তি হতে পারে, আর হাতে যেটা আছে সেটাই হয়তো সেই রহস্যময় যন্ত্র। দেবব্রত বলল, কিন্তু আমরা সেটা কিভাবে নেব? আমি মূর্তির চারপাশে ঘুরে দেখলাম। পেছনের দিকে একটা লিভার দেখতে পেলাম। বলল, এখানে একটা লিভার আছে। শ্বশুরজি বললেন, সাবধানে টানো, কোনো ফাঁদ থাকতে পারে। আমি খুব সাবধানে লিভারটা টানল। মূর্তির হাত নিচে নেমে গেল আর যন্ত্রটা বের করে দিল। দেবব্রত সেটা তুলে নিল। এটা দেখতে একটা কম্পাসের মতো, কিন্তু সূঁচটা উত্তর দক্ষিণ দেখায় না, এটা ঘুরছে অন্যদিকে। শ্বশুরজি বললেন, পাণ্ডুলিপিতে লেখা ছিল এই যন্ত্র ধাতু শনাক্ত করতে পারে, বিশেষ করে সোনা। আমি বলল, মানে এটা এক ধরনের মিটাল ডিটেক্টর? দেবব্রত বলল, মনে হচ্ছে তাই, কিন্তু এটা তো 1000 বছরের পুরনো প্রযুক্তি। আমরা যন্ত্রটা নিয়ে হলের চারপাশে ঘুরল। হঠাৎ যন্ত্রটা খুব জোরে কাঁপতে শুরু করল যখন আমরা একটা নির্দিষ্ট দেওয়ালের কাছে গেল। শ্বশুরজি বললেন, এর মানে এই দেওয়ালের পেছনে কিছু আছে। আমরা দেওয়ালটা ভালো করে দেখল। একটা গোপন দরজা খুঁজে পেল। সেটা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হল। ভেতরে আরেকটা ছোট কক্ষ, আর সেই কক্ষে রাখা সোনার মূর্তি, অলংকার, পাত্র, মনে হচ্ছে পুরো একটা রাজকীয় ভাণ্ডার। কিন্তু আমরা কিছু নেওয়ার আগেই একটা অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ আমাদের দিকে আসছে। দেবব্রত ফিসফিস করে বলল, কেউ আসছে। আমরা 3 জন লুকানোর জায়গা খুঁজতে লাগল। কক্ষের এক কোণে একটা পাথরের পেছনে লুকালো। কিছুক্ষণ পর দেখল 3-4 জন মানুষ টর্চ হাতে হলে ঢুকল। তারা চারপাশে তাকাচ্ছে। একজন বলল, এখানেই আছে ধন ভাণ্ডার, বসের ইনফরমেশন একদম ঠিক। আরেকজন বলল, তাড়াতাড়ি কাজ সারতে হবে, মন্দিরের লোকজন জেগে ওঠার আগেই বেরোতে হবে। আমরা বুঝল এরা চোর। এরা কিভাবে এই গোপন পথের কথা জানল? শ্বশুরজি আমার কানে ফিসফিস করে বললেন, আমাদের আগের বারটিও দেখে ফেলেছে নিশ্চয়, তারপর আমাদের ফলো করেছে। চোরগুলো সেই সোনার কক্ষের দিকে এগোচ্ছে। আমরা কিছু করতে না পারলে তারা সব নিয়ে পালাবে। আমি হঠাৎ একটা আইডিয়া পেল। আমি মূর্তির পাশে যে লিভার ছিল সেটার কথা মনে পড়ল। যদি আবার সেটা টানি তাহলে কি হবে? আমি সাবধানে উঠে সেই লিভারের দিকে এগোল। দেবব্রত আমাকে থামাতে চাইল, কিন্তু পারল না। আমি লিভারটা টানল, সাথে সাথে হলের চারপাশে লুকানো দরজা খুলে গেল, আর ভেতর থেকে বের হল পুরনো দিনের ফাঁদ, তীর। কিন্তু আমরা যেখানে লুকিয়েছিল সেটা নিরাপদ জায়গা। তীরগুলো চোরদের দিকে ছুটে গেল। চোররা চিৎকার করে মেঝেতে শুয়ে পড়ল।
তীরগুলো তাদের ওপর দিয়ে চলে গেল। এই সময় আমরা দৌড়ে সুড়ঙ্গের দিকে ছুটল। পেছন থেকে চোররা চিৎকার করছে, ধরো ওদের! আমরা দৌড়াতে দৌড়াতে সিঁড়িতে পৌঁছালো। ওপরে উঠতে লাগলো। পেছন থেকে পায়ের শব্দ আসছে। প্রায় ওপরে পৌঁছানোর সময় দেখল রাহুল পুলিশ নিয়ে এসেছে। রাহুল বলল, বাবা, আমি আপনাদের অনেকক্ষণ না দেখে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ নেমে চোরদের ধরল। আমরা পুরো ঘটনা বলল। পুলিশ ইন্সপেক্টর বললেন, আপনারা খুব সাহসী, কিন্তু এত বিপজ্জনক কাজ একা করা ঠিক হয়নি, আমাদের আগে জানানো উচিত ছিল। শ্বশুরজি বললেন, আপনি ঠিক বলেছেন, আমাদের ভুল হয়েছে। পরের দিন সব খবরের কাগজে এই আবিষ্কারের খবর এলো। প্রাচীন ভূগর্ভস্থ শহর আবিষ্কার, হারিয়ে যাওয়া নাগ বংশের রহস্য উন্মোচন, এরকম শিরোনাম। আমাদের পরিবার বিখ্যাত হয়ে গেল, কিন্তু আমরা সেলিব্রিটি হতে চাইনি। আমরা চেয়েছিল এই ঐতিহাসিক আবিষ্কার সঠিকভাবে সংরক্ষণ করতে। সরকার একটা কমিটি গঠন করল। শ্বশুরজি সেই কমিটির সদস্য হলেন। পুরো ভূগর্ভস্থ শহরটা পরিষ্কার করে একটা মিউজিয়াম বানানোর পরিকল্পনা হলো। আর সেই রহস্যময় যন্ত্রটা, সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। তারা বললেন এটা পৃথিবীর প্রাচীনতম মেটাল ডিটেক্টরগুলোর একটা, ভারতীয় প্রাচীন বিজ্ঞানের একটা অসাধারণ নিদর্শন। কয়েক মাস পর যখন সব কাজ শেষ হলো, আমরা পুরো পরিবার মিলে আবার সেই মন্দিরে গেল, এবার পর্যটক হিসেবে। মিউজিয়াম খুবই সুন্দর হয়েছে। সেই ভূগর্ভস্থ শহরে এখন লাইট লাগানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, গাইড আছে। তানিয়া উত্তেজিত হয়ে বলল, মা, আমরাই এইসব আবিষ্কার করেছি, আমাদের নাম এখানে লেখা আছে। সত্যি, মিউজিয়ামের প্রবেশপথে একটা ফলক লাগানো, যেখানে লেখা আছে, এই ঐতিহাসিক আবিষ্কারের জন্য শ্রদ্ধেয় মানিক ঘোষ এবং ঘোষ পরিবারকে বিশেষ ধন্যবাদ। পূজা বলল, মা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল। আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা একসাথে ছিল। দেবব্রত আমার হাত ধরে বলল, আমি গর্বিত তোমাকে নিয়ে, তুমি না থাকলে এই আবিষ্কার কখনো হতো না। শ্বশুরজি বললেন, অপূর্বা, তুমি আমার এই বুড়ো বয়সে এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দিলে। আমার বাবার স্বপ্ন পূরণ হলো তোমার জন্য। রাহুল বলল, মা, তুমি সত্যি সুপার হিরো। আমরা সবাই হাসল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পর একদিন একজন বৃদ্ধ মানুষ আমাদের বাড়িতে এলেন। তিনি নিজেকে পরিচয় দিলেন প্রফেসর সুব্রত মুখার্জি বলে। তিনি প্রত্নতত্ত্ববিদ। তিনি বললেন, আমি নাগ বংশ নিয়ে গত ৩০ বছর ধরে গবেষণা করছি। আপনাদের আবিষ্কার আমার সব তথ্য প্রমাণ করে দিয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। শ্বশুরজি বললেন, আপনাকে স্বাগত প্রফেসর, আমরাও আপনার গবেষণা সম্পর্কে জানতে আগ্রহী। প্রফেসর একটা পুরনো ব্যাগ থেকে কিছু কাগজ বের করলেন। বললেন, আমার কাছে একটা প্রাচীন ম্যাপ আছে। এটা দেখায় যে এই অঞ্চলে আরও ৩টে এরকম ভূগর্ভস্থ শহর আছে, একটা পাহাড়ের নিচে, একটা নদীর তলায়, আর একটা জঙ্গলের মধ্যে। আমরা সবাই অবাক হয়ে গেল, আরও ৩টে? প্রফেসর বললেন, আমি একা এসব খুঁজে বের করতে পারবো না, আমার সাহায্য দরকার। আপনারা কি আমাকে সাহায্য করবেন? আমি দেবব্রতর দিকে তাকালো। দেবব্রত হাসল। শ্বশুরজি মাথা নাড়ল। রাহুল, পূজা, তানিয়া সবাই উত্তেজিত হয়ে হ্যাঁ বলল। আমি প্রফেসরকে বললাম, আমরা তৈরি, কখন শুরু করব? প্রফেসর হেসে বললেন, পরের মাসে, আগে প্রস্তুতি নিতে হবে। এবার আমাদের যেতে হবে আরও দূরে, আরও গভীরে। সেই রাতে আমরা পরিবার মিলে আলোচনা করল। এটা একটা নতুন অ্যাডভেঞ্চারের শুরু। দেবব্রত বলল, এবার আমাদের আরও সতর্ক হতে হবে। পাহাড়, নদী, জঙ্গল, এসব জায়গা বিপজ্জনক। শ্বশুরজি বললেন, ঠিক আছে, আমরা প্রপার ট্রেনিং নেব, পর্বতারোহণ, সাঁতার, জঙ্গলে বেঁচে থাকার কৌশল সব শিখব। রাহুল বলল, আমি ড্রোন ওড়ানো শিখছি, সেটা কাজে লাগবে। পূজা বলল, আমি ফটোগ্রাফি শিখব, সব ডকুমেন্ট করব। তানিয়া বলল, আমি কি করব? আমি তানিয়াকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাদের লাকি চার্ম, তুমি শুধু আমাদের সাথে থাকবে। পরের কয়েক মাস আমরা প্রস্তুতি নিল। সত্যিই পর্বতারোহণ কোর্স করল, সাঁতার শিখল, প্রাথমিক চিকিৎসা শিখল, জঙ্গলে বেঁচে থাকার কৌশল শিখল, আর প্রফেসরের সাথে নিয়মিত মিটিং করল। সেই প্রাচীন ম্যাপ পড়তে শিখল, নাগবংশের ইতিহাস পড়ল। আমরা জানতে পারলাম যে নাগবংশ আসলে একটা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। তারা স্থাপত্য, ধাতুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞানে অসাধারণ পারদর্শী ছিল। তারা ভূগর্ভস্থ শহর তৈরি করত প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য। কিন্তু প্রায় ৫০০ বছর আগে তারা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না কেন। কিছু মানুষ বলে একটা মহামারী হয়েছিল, কিছু মানুষ বলে তারা অন্য কোথাও চলে গিয়েছিল। এই রহস্যের উত্তর হয়তো সেই ৩টে শহরে আছে। অবশেষে যাওয়ার দিন এলো। আমরা একটা টিম তৈরি করল। আমাদের পরিবার, প্রফেসর, ২জন স্থানীয় গাইড, একজন প্রত্নতত্ত্ববিদ, একজন ভূতত্ত্ববিদ, একজন ডাক্তার। প্রথম যাব পাহাড়ে। সেখানে নাকি একটা গুহার ভেতরে শহর লুকানো। আমরা জিপ নিয়ে রওনা হলো। প্রায় ৮ ঘন্টা যাত্রা। পথে অনেক সুন্দর দৃশ্য দেখল, পাহাড়, ঝর্ণা, চা বাগান। সন্ধেয় পৌঁছাল একটা ছোট্ট গ্রামে। সেখানে একটা গেস্ট হাউসে রাত কাটালো। পরের দিন সকালে শুরু হলো ট্রেকিং।
প্রায় 5 ঘন্টা পাহাড়ে উঠতে হলো, কঠিন পথ, কিন্তু আমরা হাল ছাড়ল না। অবশেষে পৌঁছালো সেই গুহাতে। বাইরে থেকে দেখতে খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকে দেখল এটা অনেক গভীরে যাচ্ছে। প্রফেসর ম্যাপ দেখে বললেন, এই গুহার ভেতরে প্রায় 2 কিলোমিটার গেলে আমরা শহরে পৌঁছাবো। আমরা হেডল্যাম্প লাগিয়ে ভেতরে ঢুকল। গুহার ভেতরটা ঠান্ডা এবং স্যাঁতসেঁতে, মাঝে মাঝে খুব সরু পথ, কখনো বা প্রশস্ত হল। প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা চমৎকার দৃশ্য দেখল। গুহার ভেতরে একটা ভূগর্ভস্থ হ্রদ, পানি একদম ছোটছাচ্ছ, ছাদ থেকে ঝুলছে স্ট্যালাকটাইট। তানিয়া বলল, মা, এটা দেখতে রূপকথার মতো। প্রফেসর বললেন, এই হ্রদের ওপারেই আমাদের গন্তব্য। কিন্তু হ্রদ পার হওয়ার কোনো নৌকো নেই। আমরা চিন্তিত হয়ে পড়ল। রাহুল বলল, আমি ড্রোন উড়িয়ে ওপাশটা দেখি। ড্রোন উড়িয়ে দেখা গেল হ্রদটা খুব বড় না, কিন্তু গভীর। ওপারে একটা পাথরের ঘাট দেখা যাচ্ছে। দেবব্রত বলল, আমরা ইনফ্লেটেবল বোট এনেছি, সেটা দিয়ে পার হতে পারব। আমরা বোট ফুলিয়ে তৈরি করল, তারপর ব্যাচ ব্যাচ করে সবাই পার হলো। ওপারে পৌঁছে দেখল পাথর কেটে সিঁড়ি তৈরি করা। সিঁড়ি উপরে উঠে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। প্রায় 50টা ধাপ উঠে একটা বিশাল দরজা দেখল। দরজায় সেই নাগবংশের প্রতীক খোদাই করা, একটা সাপ যেটা বৃত্তাকার হয়ে নিজের ল্যাজ কামড়ে আছে। প্রফেসর উত্তেজিত হয়ে বললেন, এটাই, আমরা ঠিক জায়গায় এসেছি। দরজায় কোনো হাতল নেই, শুধু মাঝখানে একটা গোলাকার খাঁজ। শ্বশুরজি আগের যন্ত্রটা বের করলেন, বললেন, দেখি এটা কাজ করে কিনা। তিনি যন্ত্রটা সেই খাঁজে বসালেন। পারফেক্ট ফিট। তারপর ঘড়ির কাঁটার দিকে ঘোরালেন। দরজা থেকে একটা মৃদু শব্দ এলো। তারপর ধীরে ধীরে দরজা খুলে গেল। ভেতরটা অন্ধকার। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। সামনে একটা পুরো শহর, পাথরের ঘরবাড়ি, রাস্তা, চত্বর, সবকিছু এত সুন্দর করে সাজানো, যেন সবাই একদিন হঠাৎ উধাও হয়ে গেছে। ডাক্তার বললেন, বাতাসটা পরিষ্কার আছে, শ্বাস নিতে সমস্যা হবে না। আমরা শহরের ভেতরে ঢুকল। প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা একটা বিশাল প্রাসাদ, মাঝখানে একটা চত্বর, তার চারপাশে স্তম্ভ। প্রফেসর বললেন, এটাও রাজার প্রাসাদ হবে, চলো ভেতরে যাই। প্রাসাদে ঢুকে দেখল দেয়ালে সুন্দর মিউরাল আঁকা। এতে দেখানো হয়েছে নাগবংশের মানুষজন কিভাবে বসবাস করত, তাদের উৎসব, যুদ্ধ, কৃষিকাজ, সব। একটা ঘরে অনেক পাণ্ডুলিপি পেল। প্রফেসর সেগুলো দেখে বললেন, এসব অমূল্য, এখানে নাগবংশের পুরো ইতিহাস লেখা আছে। আমরা আরও ভেতরে গেল। একটা ঘরে একটা মানচিত্র পেল, যেটা পুরো ভারতবর্ষ দেখাচ্ছে। সেখানে চিহ্নিত করা আছে মোট 7টা শহর। প্রফেসর অবাক হয়ে বললেন, 7টা? আমি তো শুধু 4টার কথা জানতাম। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনল, যেন কেউ চলাখেলা করছে। আমরা সতর্ক হয়ে গেলাম। দেবব্রত ফিসফিস করে বলল, সবাই সাবধান, কিছু একটা আছে। আমরা ধীরে ধীরে শব্দের দিকে গেল। একটা অন্ধকার করিডর, সেখান থেকে শব্দ আসছে। হঠাৎ আমাদের সামনে একজন বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন। তার চেহারা ধুলোয় ঢাকা, পোশাক ছেঁড়া। তিনি আমাদের দেখে বললেন, তোমরা কারা? এত বছর পর কেউ এলো? আমরা অবাক হয়ে গেল, এখানে একজন মানুষ থাকে? প্রফেসর সামনে গিয়ে বললেন, আমরা প্রত্নতত্ত্ববিদ, আমরা নাগবংশ নিয়ে গবেষণা করছি। আপনি কে? আপনি এখানে কতদিন আছেন? বৃদ্ধ মানুষটা বললেন, আমার নাম নাগেন্দ্র, আমি এই শহরের শেষ রক্ষক। আমার পূর্বপুরুষেরা এই দায়িত্ব পালন করে এসেছেন প্রজন্মের পর প্রজন্ম। আমি বলল, কিন্তু আপনি এখানে কিভাবে বেঁচে আছেন? নাগেন্দ্র বললেন, এই শহরে একটা ভূগর্ভস্থ খামার আছে, সেখানে আলো আসে উপরের ফাটল দিয়ে। আমি সেখানে সবজি চাষ করি। হ্রদে মাছ আছে, পানি পরিষ্কার, আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট। প্রফেসর বললেন, কিন্তু কেন কেন আপনি এখানে একা থাকছেন? নাগেন্দ্র বললেন, আমার কাজ এই শহরের রহস্য রক্ষা করা, কিন্তু এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার কোনো সন্তান নেই, আমার পরে কেউ থাকবে না এই দায়িত্ব নিতে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভালো মানুষ মনে হচ্ছে, আমি তোমাদের সব দেখাবো, কিন্তু প্রতিজ্ঞা করো তোমরা এই শহরের ক্ষতি করবে না। শ্বশুরজি বললেন, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা এই ঐতিহ্য সংরক্ষণ করতে চাই। নাগেন্দ্র আমাদের নিয়ে পুরো শহর ঘুরে দেখালেন। তিনি দেখালেন কিভাবে নাগবংশের মানুষরা ভূগর্ভস্থ সৌরশক্তি ব্যবহার করত, কিভাবে তারা পানি পরিশোধন করত, কিভাবে তারা রোগ নিরাময় করত। এই সব জ্ঞান মানব সভ্যতার চেয়ে উন্নত। তিনি আমাদের একটা গোপন বল্টে নিয়ে গেলেন। সেখানে রাখা আছে নাগবংশের সব জ্ঞানের বই, চিকিৎসা, স্থাপত্য, ধাতুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, সব বিষয়। প্রফেসর কাঁদতে লাগলেন খুশিতে, বললেন, এটা মানব সভ্যতার জন্য অমূল্য সম্পদ। নাগেন্দ্র বললেন, আমি জানতাম একদিন সঠিক মানুষ আসবে, তোমরা এসেছ, এখন আমার কাজ শেষ।
তিনি একটা প্রাচীন রিং আমার হাতে দিলেন। বললেন, এটা নাগবংশের রাজমুকুটের রত্ন। যার কাছে এটা থাকবে সে হবে এই সব শহরের রক্ষক। আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি বলল, কিন্তু আমি তো সাধারণ একজন গৃহিণী। নাগেন্দ্র হাসলেন, বললেন, তুমি সাধারণ না, তুমি সাহসী, বুদ্ধিমতী এবং পরিবারের জন্য সব কিছু করতে পারো। তোমার মতো মানুষ দরকার এই দায়িত্বের জন্য। সেদিন রাতে আমরা সেই শহরেই থাকল। নাগেন্দ্র আমাদের জন্য খাবার বানিয়ে দিলেন, প্রাচীন রেসিপি অনুযায়ী, খুবই সুস্বাদু। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি একা বাইরে বের হলো। শহরের চত্বরে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। এই শহর যে কত মানুষের স্বপ্ন ছিল, কত পরিশ্রম করে তারা এটা তৈরি করেছিল, আর এখন আমার হাতে এই সব কিছু রক্ষা করার দায়িত্ব। দেবব্রত এসে আমার পাশে দাঁড়ালো, বলল, কি ভাবছ? আমি ভাবছি আমরা কত ছোট্ট একটা জীবন থেকে এত বড় একটা দায়িত্ব পেয়ে গেল। দেবব্রত আমার হাত ধরল, বলল, আমরা একসাথে আছি, একসাথেই দায়িত্ব পালন করব। পরের দিন সকালে আমরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। নাগেন্দ্র বললেন তিনিও আমাদের সাথে যাবেন, তিনি এখন বাইরের পৃথিবী দেখতে চান। আমরা সবাই মিলে সেই পথ দিয়ে ফিরে এলো। নাগেন্দ্রকে প্রথম সূর্যের আলো দেখে খুব খুশি লাগল। তিনি বললেন, প্রায় ৩০ বছর হয়ে গেছে আমি সূর্য দেখিনি। আমরা তাকে গ্রামের গেস্ট হাউসে নিয়ে এলো। সেখানে তাকে ভালো খাবার, পরিষ্কার কাপড়, ডাক্তারি চেকআপ করালো। পরের সপ্তাহে আমরা শহরে ফিরে এলো। নাগেন্দ্র আমাদের সাথে এলেন। তিনি আমাদের বাড়িতে থাকবেন বলে ঠিক করলেন। শ্বশুরজি খুব খুশি হলেন, বললেন, আমার একজন সঙ্গী হলো। আমরা সরকারকে পুরো ব্যাপারটা জানালো। তারা আবার একটা কমিটি গঠন করল। সেই পাহাড়ি শহরটাকেও মিউজিয়াম বানানোর পরিকল্পনা হলো। কিন্তু নাগেন্দ্রের পরামর্শে আমরা ঠিক করল কিছু অংশ গোপন রাখব। যেসব জায়গায় অতি মূল্যবান জ্ঞান আছে সেগুলো শুধু নির্বাচিত বিজ্ঞানীরা দেখতে পারবেন। আগামী মাসে আমরা যাব দ্বিতীয় শহরে। সেটা নাকি নদীর তলায়। নাগেন্দ্র বলছেন সেই শহরে আছে জলের নিচে শ্বাস নেওয়ার প্রাচীন প্রযুক্তি। রাহুল এখন স্কুবা ডাইভিং শিখছে। পূজা আন্ডার ওয়াটার ক্যামেরা কিনেছে, তা নিয়ে সাঁতার প্র্যাকটিস করছে। আমাদের পরিবার এখন একটা অ্যাডভেঞ্চার টিম। আর আমি এখন নাগবংশের রক্ষক। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা একসাথে আছি। আমাদের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। এই অ্যাডভেঞ্চার আমাদের শুধু ধনসম্পদ দেয়নি, দিয়েছে অমূল্য স্মৃতি, অভিজ্ঞতা এবং একে অপরের প্রতি আরও গভীর ভালোবাসা। আর সেই শুরুর ঘটনা, যেটা দিয়ে আমি গল্প শুরু করেছিলাম, সেটা সত্যি ছিল না। আসল সত্যি ছিল এই অসাধারণ রহস্যময় যাত্রা। শ্বশুরজি আমাকে প্রস্তাব দিয়েছিলেন একটা অ্যাডভেঞ্চারে যোগ দিতে, আর আমি হ্যাঁ বলেছিল। সেই হ্যাঁ আমার জীবন পাল্টে দিয়েছে। এখন আমাদের সামনে আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। 5টা শহর এখনও খুঁজে বের করতে হবে। কত রহস্য, কত জ্ঞান লুকিয়েছে সেখানে। কিন্তু আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। আমরা একসাথে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। এই ছিল আমার গল্প। গল্প একটা সাধারণ গৃহিণীর যে হয়ে উঠল একটা প্রাচীন সভ্যতার রক্ষক। গল্প একটা পরিবারের যারা একসাথে রহস্যের জগতে ডুব দিল। আর জানো কি, এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন আবিষ্কার হচ্ছে, নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। হয়তো একদিন আমি তোমাদের বলবো বাকি 5টা শহরের গল্প। কিভাবে আমরা নদীর তলায় গিয়ে সেই জলমগ্ন শহর খুঁজে পেলাম, কিভাবে জঙ্গলের গভীরে লুকানো সেই বিস্তৃত নগরী আবিষ্কার করলাম। কিন্তু আজকের গল্প এখানেই শেষ। এই গল্প শুনে তোমরা কি বুঝলে? জীবনে কখনো হাল ছেড়ে দিও না। কখনো জানো না কখন একটা সাধারণ দিন পাল্টে যায় অসাধারণ অ্যাডভেঞ্চারে। পরিবারকে সব সময় সাথে রাখো, তারাই তোমার সবচেয়ে বড় সম্পদ। আর সাহস রাখো, জীবনে রহস্য থাকবেই। সেসব রহস্যের সমাধান খুঁজতে ভয় পেও না। তোমাদের জীবনেও হয়তো এরকম কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। শুধু চোখ কান খোলা রাখো আর প্রস্তুত থাকো। ভালো থেকো সবাই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। এই ছিল অপূর্বা ঘোষের গল্প, নাগবংশের রক্ষকের গল্প। একটা পরিবারের অসাধারণ যাত্রার গল্প। গল্প শেষ।